দর্শক আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গতকালকে অনেক নাটকীয়তার পর বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠনের তদন্ত কমিশন গঠনের একটা সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারকে এর জন্য অবশ্যই ধন্যবাদ জানাই আমরা। বাট এখানে কমিটি শব্দটা বাদ দিয়ে এখানে কমিশন করতে হবে স্যার, কারণ না না, কমিশন কমিশন নো কমিটি নো এটা অ্যাবসলিউটলি কমিশন। একটাই দাবি, কমিশন আর এলএম ফদ্দ থাকবে, কোনো আমলা থাকবে না, এই হলো কথা। আর আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমরা অতি দ্রুত 2-3 দিন ম্যাক্সিমাম, অথবা রোববার সোমবার, তাও যাওয়ার কথা না। মিলিটারি অফিসারদের হত্যা করা হয়েছে, এখানে এটা সশস্ত্র বাহিনী কর্মকর্তারা থাকবে, কোন আমলা থাকবে না। কিসের পুলিশ থাকবে, কিসের আমলা থাকবে, কিসের রাজনীতিবিদ থাকবে? নো, আমি বুঝি না। এই আরো অনেক, ইলিয়াস ভাই, এই যে আমাদের গুম করা হইতো, জমটুপি পরা হইতো, হ্যান্ডসাপ লাগা, চোখ বাঁধতো, এটা সংবিধান মোতাবেক ছিল? তা তো ছিল না। এখন বিচার করতেছি সংবিধান মোতাবেক। সুতরাং যা যেই অপকর্ম যেইভাবে হয়েছে তার বিচার সেইভাবে হওয়া উচিত, নাইলে এই দেশ ঠিক হবে না। এখন তো রাষ্ট্রীয় সুবিধায় জিয়াউল হাসান আইসা বলে 2 হাত উঠাই দেয়, তার তো এটা হওয়ার কথা নাই। আমাদের তো ডান্ডা বেরি পরাই আনা হইতো, হুজুরদের ডান্ডা বেরি পরাই আনা হইতো, সাধারণ রাজনীতিবিদ জানাজার নামাজে ডান্ডা বেরি। কয়েকদিন আগে সে ঝগড়া করছে, তাকে তার রুমে এসি দেওয়া হয় না কেন? আপনি বলছেন 2 হাত, তার রুমে ফ্যান শব্দ হয়, এটা নিয়ে সে কমপ্লেন করছে স্যার। বিষয় হচ্ছে কি, এটা যেহেতু নামটা যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সো ইন্টারন্যাশনাল কিছু রুলস রেগুলেশনস এগুলো তারা ফলো করছে আর কি। যেহেতু তো করুক, এটা আমার সমস্যা না। আমি মনে করি যে বিচারটা যদি সুষ্ঠু হয়, এটাই আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা অনেক আলোচনা করলেন, তো অনেকের কথা বললেন। হাসিনুর ভাই একটা কথা বলেছেন যে আপনার মন্ত্রী মিনিস্টার তাদেরকে ঠিক হইতে হবে। আমি মনে করি কোনো জায়গায় ঠিক হইতে হবে না। আমার দেখা হাসিনুর ভাই, আপনারা যখন ইয়েতে ছিলেন, পাহাড়ে যখন ছিলেন, আপনাকে তো কোনো মন্ত্রী শিখাই দেন, আপনি যে দুর্দান্ত সব করতেন, আপনাকে মন্ত্রী শেখায়। সেনাবাহিনী একটা দেশের একদম বডিগার্ড। এটার এই সেফগার্ড যদি নাকি কখনো ভেঙে যায়, তাহলে সেই দেশের স্বাধীনতা কখনোই থাকে না। অথবা আমি মনে করি আপনাদের ক্যান্টনমেন্ট থেকেই সেটা আসতে হবে। এখনো পর্যন্ত ওই যে মেজর জেনারেল রিয়াজ, এরা এখনো পর্যন্ত তাদের পদে আছে। আমি মনে করি দ্রুত ভাইয়া যান, অথবা তাদেরকে খুব দ্রুত ধরতে হবে। এদের আর একদিনও সময় দেওয়া যাবে না। আমরা যে কারণে স্বাধীনতা হবার পরও দেশে যাইনি, যে বাংলাদেশের এই পরিস্থিতিগুলো আসতে পারে, এই পরিস্থিতিগুলো শেষ করব ইনশাল্লাহ। শেষ হওয়ার পরে অবশ্যই দেশে ফিরে আসব। আর সেনাবাহিনীর এই আমার সাথে আজকে যাদেরকে দেখছেন, এই ধরনের অফিসাররা যে দেশে আছে, তাদেরকে আমি মনে করি আরো যারা গুমের শিকার হয়েছিল তাদেরকে এই কমিশনে আনা উচিত। ওনারা বলছেন আমলা টামলা না, আমলা টামলা কোনো কিছু না। আমলা টামলা তো আসবেই না, যারা গুমের শিকার ছিল তাদেরকে আনতে হবে, কারণ তারা বুঝে কষ্টটা কোথায়। যাদের কোনো কষ্টই হয় না, যাদের 15 বছর কোনো সমস্যা ভোগ করতে হয় নাই, তারা কেন এখানে এসে বিচার করতে আসবে? জি, আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আপনাদের প্রতি আমাদের অনুরোধ, যারা এখন সার্ভিং অফিসার আছেন তাদের কাছে, সেনাপ্রধান সহ সবার কাছে অনুরোধ যে এই সেনাবাহিনীকে আর কলঙ্কিত করবেন না। আপনাদেরকে সম্মান করে আপনারা এই সম্মানটা হারাবেন না। আমরা সব শেষ তত্ত্বাবধায়ক সরকারকে বলতে চাই, ডক্টর কনক স্যার আজকে একটা ভিডিও করেছে, সেখানে তিনি বলেছেন বিডিআর হত্যাকাণ্ডের কমিশন নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের চুদুর বুদুর। তো আমরা কোনো চুদুর বুদুর দেখতে চাই না, আমরা আসলে সুষ্ঠু একটা বিচার চাই। এখানে অনুরোধ, তারপরে কোন ধরনের হুমকি ধমকি এগুলো দিতে যায় না। না হওয়া পর্যন্ত এখান থেকে সরবো না ইনশাআল্লাহ। দর্শক, বাংলাদেশে বিডিআর হত্যাকাণ্ডের যেই বিচার, সেই বিচারটি অত্যন্ত কাঙ্ক্ষিত সাধারণ মানুষের কাছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার 5 মাসেও নানা রকমের গড়িমসি, নানা রকমের ঘটনা আমরা দেখছি। একবার বলছে হবে, একবার বলছে হবে না। এবং যে কমিশনটি বা যে বিচারের প্রক্রিয়াটি বা যে পুনঃ তদন্ত প্রথমেই হওয়ার কথা ছিল, সেটি তারা প্রায় 5 মাসেও তারা এখনো কোনো পদক্ষেপে যেতে পারেনি। নানা রকমের চুদুর বুদুরের পরে আমরা এখন দেখছি যে আগামী 5 কার্য দিবসের মধ্যে নাকি তদন্ত কমিটি গঠিত হবে। তো এই বিষয়টি নিয়ে আমরা একটু আলোচনা করবো। পাশাপাশি আপনারা জানেন যে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশে সফরে এসেছিলেন এবং জানা যাচ্ছে তিনি গোপনে জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে একটি বৈঠক করেছেন ঘণ্টাব্যাপী। তো এই রুদ্ধদ্বার গোপন বৈঠকে আসলে কি হয়েছিল, কেন এই ঘটনাটি ঘটলো, সরকার এই বিষয়টি জানে কিনা, এর প্রভাব কি, এই বিষয়টি নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই আজকে। আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় মুখ, কর্নেল মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে।
আসসালামু আলাইকুম কনক ভাই এবং আপনার উপস্থিত সহ আলোচক মেজর সুমন এবং যারা এই অনুষ্ঠান দেখছে তাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা, এবং অনেকদিন পরে আপনার এই অনুষ্ঠানে আসতে পেরে আমি ধন্য মনে করছি। ধন্যবাদ। না, ধন্যবাদ আপনার অংশগ্রহণের জন্য। দর্শক, আমাদের আরেকজন অতিথি মেজর সুমন আহমেদ, উনিও আপনাদের কাছে খুব পরিচিত। ওনার বিশ্লেষণ আপনাদের খুব ভালো লাগে, বিভিন্ন মেসেজে বা ওনার আলোচনা আমরা এটা দেখি। সুমন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। সুমন ভাই, আপনি মিউট হয়ে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো অতিথি দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। প্রথমে মুস্তাফিজ ভাই, আপনাকে দিয়ে আমরা একটু শুরু করি। এই যে ধরেন বিডিআর কে নিয়ে এই যে ধরেন যা আমরা দেখছি আর কি, এই সরকারের আসলে রিজার্ভেশনটা কোথায়? মানে যে বিচারটা প্রথমেই হওয়ার কথা, সেই বিচারটা নিয়ে তারা, আমি যেমন আজকের এই শিরোনামে আমি যে চুদুর বুদুর শব্দটা ব্যবহার করেছি, এটি আঞ্চলিক শব্দ, বাট এর মানে হচ্ছে উল্টাপাল্টা কাজ করা, নড়বড়ে থাকা আর কি। মানে এই যে উল্টাপাল্টা কাজ আমরা যেগুলো দেখছি, কারণ হাসিনার যে স্বৈর শাসনের যে সূচনা, সেই সূচনার প্রথম আঘাতটা আসছিল কিন্তু বিডিআর এর সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। মানে হাসিনার সূচনাটা ছিল ওইটা। তো এইটারই যদি বিচার শুরু করার ক্ষেত্রে ধরেন ইন্ডিয়ার আপত্তি থাকে, অনেক স্টেক এখনো ক্ষমতাবান বাংলাদেশে আমরা জানি। তো সব মিলিয়ে আপনি কিভাবে দেখেন এই যে এত কিছুর পরে এখন যে ঘোষণাটা আসছে, এই ঘোষণাটা কতটুকু কার্যকর হবে মনে করেন? সব মিলিয়ে আপনার একটা আলোচনা আপনাকে দিয়ে শুরু করি। ধন্যবাদ কনক ভাই। আলোচনার শুরুতে আমি যে 57 জন অফিসার এবং বেসামরিক যারা এই নির্মম একটা ঘটনায় নিহত হয়েছেন এবং পরিবার যেগুলো নির্যাতিত হয়েছেন তাদের মৃতের আত্মার মাগফিরাত কামনা করছি, সবার জন্য সমবেদনা। এবং আমাদের একটা ব্যর্থতা এখানে, একই সাথে আমাদের ব্যর্থতা যে আমরা তখন সেনাবাহিনীতে ছিলাম, আমরা যে লেভেলেই যাকেই আমরা দোষারোপ করি না কেন, এট দ্য এন্ড আমরা চাকরিরত অবস্থায় তাদেরকে আমরা সেভ করতে পারিনি। এটার জন্য আমাদের একটা ব্যর্থতা আছে, এটা আমরা স্বীকার করে নিয়ে আমি শুরু করছি। হ্যাঁ, ওই সময় এই জিনিসটা নিয়ে যখন এই আমাদের দ্বিতীয় স্বাধীনতা যেটা বলেছি 2024-এ, এরপরে আমরা অপেক্ষা করতেছিলাম যে এখন বিডিআর যে হত্যাকাণ্ড যেটা হয়েছে এটার একটা সুষ্ঠু বিচার একটা হবে। আমরা আগেই সবাই জানি, এটা ডিটেলস আলোচনার কিছু নেই, যে এর আগে 3টি যে কমিটি এবং তদন্ত কমিটি যেটা হয়েছিল, তারা একটাও সবকিছুই আওয়ামী লীগ তথা শেখ হাসিনার ফরমাইশ অনুযায়ী জিনিসটা করেছে। ইভেন এখন বর্তমানে যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন লেফটেন্যান্ট জাহাঙ্গীর স্যার, উনি নিজে ওখানে ছিলেন এবং তখন তার ওখানে অবশ্যই কিছু লিমিটেশন ছিল যার প্রেশার উনি নিতে পারেননি। এবং আমরা আশা করেছিলাম যে এখন যেহেতু ওই প্রেশার গুলো তার কাছে নেই, অর্থাৎ এখন জিনিসটা একটা নিরবিচ্ছিন্ন ভাবে, একটা সহজ স্বাভাবিক ভাবে একটা কমিশন গঠন হবে। এবং এর আগে আমরা 2বার ঘোষণাও দিয়েছি যে কমিশনটা হচ্ছে, এর মধ্যে আইন উপদেষ্টাও বলেছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছেন। কিন্তু লাস্ট কিছুদিন আমরা দেখলাম, আপনি যে ওয়ার্ডটা ইউজ করেছেন জুতুল বুতুল, ওইটাই হচ্ছে পিলো পাসিং টাইপ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতেছে, আইন মন্ত্রণালয় বলতেছে আমরা অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছি, ওরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন দেখবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতেছে প্রধান উপদেষ্টা ওখান থেকে অ্যাপ্রুভাল হয়। এটা একটা পিলো পাসিং টাইপ হয়ে যাচ্ছে। এটাতে মেইন যে জিনিসটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে সরকার এটার ব্যাপারে আন্তরিক না, এটা হচ্ছে মেইন জিনিস। তারপরে যখন আমাদেরকে ঘোষণা দিয়ে দিল যে এটা নিয়ে হবে না, অ্যাকচুয়ালি মিলিটারি অফিসাররা স্পেশালি উই গট আউটরেজিয়াস। আমি নিজেও একটু এক্সাইটেড হয়ে গেছিলাম, আমি নিজেও লাইফে এসে এটা নিয়ে অনেক সমালোচনা করেছি যে এটা দিতেই হবে। আমি পরবর্তীতে আমাদের রিটায়ার্ড অফিসার্স ফোরাম যেটা আছে ওখানে আমি লাইভে গিয়েছি সমস্ত অফিসারদেরকে বলেছি, এবং সমস্ত অফিসার, এবং সামনে একটা নির্বাচন আছে 21 তারিখে, যারা অংশগ্রহণ করছে তারা সবাই অ্যাসিওর করেছে যে এটা নিয়ে তারা মাঠে নামবে এবং এটাকে ছাড় দেওয়া হবে না। এবং এটার পরবর্তীতেই আমরা দেখলাম যে আবার ঘোষণা দেওয়া হলো যে একটা কমিটি করা হবে। দেখেন, আগে কিন্তু করা হচ্ছে কমিশন, এখন বলতেছে কমিটি। এখানে বুঝতে হবে জনগণকে, এবং মানে আমাদেরকে যে একটা মানে ছেলের হাতের মোয়া দিয়ে ভুলাই রাখার জন্য চেষ্টা, জাস্ট ওরকম একটা অ্যাটিটিউড যে কমিটি করা হবে। ওয়ারেস কমিটি এবং কমিশনের মধ্যে বিস্তর ফারাক। কমিটি আগে যে তদন্তগুলো হয়েছিল এগুলো ছিল কমিটি। জাহাঙ্গীর স্যারের আন্ডারে যেটা ছিল, তারা কি করছে, তারা এনটিএমসি এর কাছে কল লিস্ট চেয়েছে, তারা পায়নি। তারা অনেক সাক্ষী যারা সরকারি চাকরিজীবী এবং সরকারি গোয়েন্দা সংস্থা, সরকারি আমলা, রাজনীতিবিদ, তাদেরকে ইন্টারভিউ করতে চেয়েছে, পায়নি। ওয়ারেস একটা কমিশন যখন হবে, মানে কমিটির কোনো আইনি বাধ্যবাধকতা থাকে না, তারা একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা নির্দিষ্ট সমস্যা তাদেরকে ডিফাইন করে দেওয়া হয় একটা সরকারি একটা ধারার মাধ্যমে, যে একটা আদেশের মাধ্যমে, যে আপনারা এই জিনিসটা খুঁজে বের করবেন এবং রিকমেন্ডেশন দিবেন, এবং ওই রিকমেন্ডেশনে কোনো আইনি বাধ্যবাধকতা নাই, যেটা সরকারকে পালন করতেই হবে। কমিশন যেটা আমাদের এখানে গুম কমিশন আছে, দুর্নীতি দমন কমিশন আছে, এটা একটা লং টার্ম এবং সাস্টেইন এবং এটা টেকসই একটা সংস্থা, যেটার অথরিটি হচ্ছে এই কমিশন ইচ্ছা করলে প্রফেসর ইউনূসের সাথে নিতে পারবেন, তারা যদি চায়, মনে করেন যে এই ঘটনার সাথে তার কোনো সংশ্লিষ্ট থাকতে পারে। সো এই জিনিসটার মধ্যে দুইটা পার্থক্য বুঝতে হবে। সো আমাদেরকে সেম একই মানে ছেলের হাতের মোয়া ধরাই দিচ্ছে হচ্ছে জাহাঙ্গীর স্যারের নেতৃত্বে। এটার জন্য আমি দুঃখ পেলাম যে উনি নিজে একজন মিলিটারি অফিসার এবং উনি এই জিনিসটা খুব কাছে থেকে দেখেছেন, এবং
এই সিচুয়েশনে উনি পূর্ণ সহযোগিতা করতেছেন না। বাট আমি এটা বলে রাখতে পারি আপনাকে, আমাদের রিটায়ার্ড অফিসার যারা আছে তাদের কমিউনিটিতে আমি কথা বলেছি, তারা এই জিনিসটা কমিশন না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বে না। এবং এটার জন্য যতদূর ডিস্টেন্স যাওয়া যায়, এবং আপনারা অলরেডি দেখেছেন, আজকে আমি মেইন স্ট্রিম নিউজে দেখলাম যে ব্রিগেডিয়ার হাসান নাসির স্যার, লেফটেন্যান্ট কর্নেল হাসিন স্যার সহ একটা বড় দল শহীদ মিনারে গিয়েছিল এবং তারা তাদের এই কমিশন গঠনের কথা বলেছে। এবং শুধু কমিশন গঠন করলেই হবে না, কমিশনটাকে করতে হবে কাদের দিয়ে করাতে হবে। এখন যদি একজন আওয়ামী ভাবপন্ন একজনকে জেনারেলকে যদি দেয় বা আমলাকে বা বিচারককে দেয়, তাহলে ওটা আমরা মেনে নিব না। আমি এর আগে আমার নিজস্ব ইয়াতে ফেসবুকে আমি বলেছি যে এই ধরনের অ্যাপয়েন্টমেন্ট দিতে হলে আগে যদি তারা নামটা বের করে দেয়, তাহলে কিন্তু পাবলিক রিয়াকশনটা দেখা যায়। এটা কিন্তু সরকারের গোয়েন্দা সংস্থার একটা কাজ। কিন্তু আমরা যখন গোয়েন্দা কোর্স করেছি তখন কিন্তু এই গুজব নিয়ে পড়ালেখা করেছি। গুজবটা কি করে, সরকার তার একটা মত হবে কিনা আগে একটু গুজব ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার পরে সরকার পাবলিকের রিয়াকশনটা দেখে দে টেক দ্য রাইট ডিসিশন। বাট এই জিনিসটা কিন্তু প্রথমবার আমরা শুধু দেখেছিলাম যে কারাগার উপদেষ্টা একটা লিস্ট বের করেছিল, তখন আমরা এটা নিয়ে কথা বলেছিলাম। এখন কিন্তু আর কাউকে লিস্ট বের করা, ফটফট করে এই কমিশনের দায়িত্ব সে এটা এভাবে দিয়েছে। এইটা হতে মানে হওয়া যাবে না। এখানে আরেকটা জিনিস হচ্ছে ইন্ডিয়ান হেজিমনি। ইন্ডিয়া, আমরা ধরে নিয়েছিলাম যে প্রেজেন্ট যে সিচুয়েশন আছে এখানে আমরা একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছি, যেখানে আন্তর্জাতিকভাবে বা ইন্ডিয়ার যে সমস্ত নেইবার গুলা তার বিরুদ্ধে আছে। রিসেন্টলি আমরা দেখলাম যে আমেরিকা বলে দিয়েছে যে আমেরিকা ভারত একটা অসহযোগিতামূলক দেশ। এর মানে হচ্ছে অলমোস্ট শত্রু গণ্য করা। ইরানকে এবং চায়না বা এদের সাথে যে অ্যাটিচিউড গুলো থাকে, এগুলো যদি 20 হয় এদেরকে ধরতে হবে 15, 16, 17, 18। বাট ইন্ডিয়া কিন্তু একটা ব্যাকফুটিং আছে। তারপরে আমরা সবাই জানি যে কানাডাতে একটা শিখ হত্যার সাথে তাদের একটা ডিপ্লোম্যাটিক্যাল সমস্যা হয়েছে। তারপরে নিউ ইয়র্কে একজন শিখ ড্রাইভার হত্যার পরে একজন রয়্যাল এজেন্ট, নাম সম্ভবত বিকাশ যাদব বা তাকে নাম এফবিআই লিস্টে আসছে, মানে ওয়ান্টেড লিস্টে তাদেরকে আসছে। এরকম একটা সিচুয়েশনে যখন তারা একটা ব্যাকফুটিং আসে চতুর্দিকে, তাদের নেইবারদের সাথে সম্পর্ক খারাপ। আমরা অলরেডি দেখেছি যে সুইজারল্যান্ড তাদের নাগরিকদেরকে একটা এবং এডিশনাল ট্যাক্সেশন দিয়েছে, তারা একটা লিমিটেড করে দিয়েছে তাদের ব্যবসা বাণিজ্য না অন্য কিছু, তাদেরকে এখন ওখানে থাকতে হলে এবং তাদের ইনকামের উপরে একটা লিমিটেশন দিয়ে দিয়েছে। তার মানে হচ্ছে সারা আন্তর্জাতিকভাবে ইন্ডিয়া একটা ক্রাইসিসের মধ্যে আছে। এই টাইমে যদি এই জিনিসটা হয়, এই বিডিআর পিলখানাদের নিয়ে একটা কমিশনের মাধ্যমে যদি সঠিক তথ্যটা উঠে আসে, অলরেডি আপনি দেখেছেন কিনা, আজকে একটা সময় টিভিতে দেখলাম ক্যাপ্টেন তানভীর হায়দার নূরের ওয়াইফ উনি বলেছেন যে তার রুমে যখন আসে 3 জন এসেছিল এবং তারা হিন্দিতে কথা বলতেছিল। এবং এছাড়া এর বিভিন্ন মানে আছে, এভিডেন্স আছে। এবং যখন ওই সময়কার যারা অফিসাররা এই ইনভেস্টিগেশনে জড়িত ছিল, তারা যখন দেখেছে যে আমরা এভিডেন্স দিচ্ছি এগুলো গায়েব হয়ে যাচ্ছে, তখন কিন্তু তারা নিজের কাছে রেখে দিয়েছে। এরকম একজন অফিসারকে, যে আমার খুব ক্লোজ ফ্রেন্ড, তাকে আমি অ্যাকচুয়ালি ফোন করে বলেছিলাম 2 মাস আগে যে দোস্ত এখন তো সিচুয়েশন নর্মাল, তুই এখন এভিডেন্স সামনে নিয়ে আয়। আমি ইভেন বলেছিলাম যে কনক ভাইয়ের সাথে তার একটা করায় দিব। তো সে জাস্ট কিন্তু বলেছে দোস্ত এখনো টাইম হয় নাই। এবং আমি তার কনভিন্স হই না, বাট আমি এখন কনভিন্স যে এখনো ইন্ডিয়ান হেজিমনি আমাদেরকে এমন ভাবে আছে। এবং এই সরকার যে ইন্ডিয়ান হেজিমনি মুক্ত না, এটার প্রমাণ হচ্ছে বিক্রম মিশ্র আসলো, আসার পরেই কিন্তু এর আগ পর্যন্ত কিন্তু ছিল যে কমিশন হবে, এরপরে এটা কমিশন হবে না, তারপরে এখন বলতেছে হবে কি কমিটি হবে। এখানে আপনারা আরেকটা জিনিস দেখেছেন যে সেনাপ্রধানের সাথে বিক্রম মিশ্র যাওয়ার আগে দেখা করেছে এবং লুকিয়ে দেখা করেছে, এবং এই নিউজটা সংবাদ মাধ্যম এটা প্রকাশ করেছে। এখানে একটা জিনিস খেয়াল করবেন যে আলোচনা কি হয়েছে, এটা আমি এর আগে বলেছি যে তাদের মধ্যে যে চুক্তি হয়েছে, আমি একটা সোর্স থেকে পেয়েছি যে চুক্তি যেগুলো হয়েছে এগুলো যেন পাবলিকলি প্রকাশ করা না হয়। আমি আবার দেখতেছি যে ওই আইন উপদেষ্টা বলেছে যে চুক্তিগুলো প্রকাশ করা হবে, এখন কিন্তু প্রকাশ করেনি কিন্তু। হ্যাঁ, এতেই জিনিসটা বোঝা যাচ্ছে যে ওদের একটা প্রেশার আছে। এবং আজকে আবার একটা নতুন তথ্য পেলাম যে তারা নাকি যে বিভিন্ন জায়গায় ড্রোন উড়াইছে। তারপরে এখানে এই 16 ডিসেম্বর উপলক্ষে ভ্যাটার্ন এক্সচেঞ্জ একটা প্রোগ্রাম আছে, আমাদের কিছু ভ্যাটার ওদের দেশে যাবে, ওদের দেশে, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। বাট এই জিনিসটা আমার বিশ্বাসযোগ্য মনে হয়, কারণ এটা সো সিম্পল একটা জিনিস, এটা ডিপ্লোম্যাটিক চ্যানেলই হয়। এখানে বাই ইন পার্সন কেন দেখা করতে হবে? আমার কাছে সে পরে যেটা মনে হলো যে অ্যাকচুয়ালি তারাই লুকিয়ে দেখা করাটার মানে হচ্ছে তারা জানে ইনফরমেশনটা আলটিমেটলি আউট হবে। একটু শেষ করি। এটা হচ্ছে জনগণের মধ্যে একটা মেসেজ যাবে, স্টিল জেনারেল ওয়াকার ইজ এ বিগ স্টেক হোল্ডার। এবং এটা বাংলাদেশের জনগণও জানবে, সরকারও জানবে যে স্টিল মানে আমাদের সরকারের সাথে যেটা হচ্ছে, মানে ইউনিট সরকারের সাথে যেটা হচ্ছে, তার সাথে সবাইকে দেখিয়ে দেওয়া যে স্টিল হি ইজ এ বিগ স্টেক হোল্ডার। এটা হচ্ছে ওদের একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বলে আমি মনে করি। বাট এটা থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে। এবং আমরা রিটায়ার্ড অফিসার যারা আছে আমরা দৃঢ় প্রতিজ্ঞ, এটা কমিশন না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এবং শুধু হলেই হবে না, আমাদের পছন্দ অনুযায়ী এটার যারা এটা করবেন সদস্যদের নিয়োগ করতে হবে। এইটা যে কত নিষ্ঠুর, কত বর্বর, এটা যে একমাত্র ভুক্তভোগী জানেন। আমরা পরিদর্শন এবং ভুক্তভোগীর কাছ থেকে কথা শুনে যেটা বুঝেছি,
এটা আমরা কল্পনাও করতে পারি না। গত 15 বছরের গুম ও আয়নাঘরের নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে চোখ টলমল করছিল খোদ গুম সংক্রান্ত তদন্ত কমিশন সদস্য নূর খান লিটনেরই। বলছিলেন তদন্তে বেরিয়ে আসা এমন সব বিভৎসতার গল্প যা শুনে গা শিউরে উঠবে যে কারো। যে সমস্ত সিক্রেট সেল আমরা দেখেছি, আমরা যে সমস্ত বন্দী ফেরত আসছে, ভিকটিম ফেরত আসছে, তাদের বয়ান থেকে, তাদের জবানি থেকে আমরা যা জেনেছি এটা ভয়ানক, ভয়াবহ। তারপর আমরা যা দেখেছি সেটি আরো ভয়াবহ। অর্থাৎ আপনি কল্পনা করতে পারেন যে 4 ফিট সোয়া 4 ফিট লম্বা, 3 ফিট সোয়া 3 ফিট চওড়া, বা 5 ফিট লম্বা 3 ফিট সোয়া 3 ফিট চওড়া, মাথায় একটা ড্রেনেজ ব্যবস্থা আছে যেখানে পায়খানা প্রস্রাব করা যায়, আর বন্দিকে ওই ঘরটিতে রাখা হয়, সেটা ছোট্ট একটা বাথরুমের চেয়েও ছোট, এবং বন্দিকে এখানে স্যাঁতস্যাঁতে জায়গা থাকে, অন্ধকার থাকে, আলো বাতাস বলতে গেলে নাই, আলোর তো কোনো সুযোগই নাই, আটকিয়ে দেওয়া হয় বিভিন্নভাবে, আর বাতাস সীমিত পরিমাণ প্রবেশ করতে পারে। এবং ওইখানে যারা বন্দি থাকে তারা দিন রাতের পার্থক্য বোঝে না। তারা কেবলমাত্র যখন খাবার দেওয়া হয় সেই খাবার দেখে তারা শনাক্ত করতে পারে যে আমরা একটা দিন অতিক্রম করেছি। অর্থাৎ সকালে রুটি অথবা খিচুড়ি, এটা সকালে সাধারণত দেওয়া হয়, ওইটা দেখে তারা বোঝে যে আমরা একটা দিন অতিক্রম করেছি। আমরা গুহা মানবের কথা শুনেছি যে গুহা মানবরা চিত্র আঁকত, সংকেত লিখত গুহার মধ্যে। আমরা দেখেছি এখানে এক একটা দিন যখন পার করত, ওই সকালের নাস্তা দেখে যখন বুঝতো, তখন হয় আঙ্গুলের নখ দিয়ে, আঁচড় দিয়ে একটা দাগ দিত, অথবা ইটের কোনো টুকরা দিয়ে একটা দাগ দিত, অথবা যে থালা দেওয়া হতো বা খাবারের যে ব্যবস্থা সেটা দিয়ে একটা আঁচড় দিয়ে রাখতো। এইভাবে আমরা ওখানে 182 দিন, 300 কত দিন এরকম পেয়েছি। আমরা অনেক ডেট পেয়েছি ওখানে। আমরা অস্পষ্ট 2-1টি মোবাইল নাম্বার পেয়েছি, 2-1টি ক্ষেত্রে নামও পেয়েছি। মানুষ মৃত্যুর আগে যে আকুতি জানায় সেরকম মর্মস্পর্শী বক্তব্য পেয়েছি। যেমন কেউ লিখেছে আই লাভ মাই ফ্যামিলি, কেউ লিখেছে বিজয় সুনিশ্চিত, কেউ লিখেছে হে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, কেউ সূরা লিখে রাখছে। এরকম নানান মর্মস্পর্শী বাণী বা বক্তব্য আমরা ওখানে দেখেছি। এবং এই সব কিছু দেখার সাথে সাথে মানুষকে নির্যাতন যে করা হতো তার কিছু সিমটম আমরা ওখানে দেখে এসেছি। একটি মানুষকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষ করে তাকে যখন হত্যা করা হয় তখন দেখা যায় ইনজেকশন পুশ করা হয় কাউকে কাউকে, তারপরে পলিথিনের ব্যাগ দিয়ে শ্বাসরোধ করা হয়, তারপর পেট কেটে ডেড বডি আপনার সিমেন্টের বস্তার সাথে বেঁধে নৌকায় করে গভীর নদীর গভীর জায়গায় নিয়ে, নদীর মাঝখানে নিয়ে ফেলে দেওয়া হয়। এবং এই ফেলে দেওয়ার কাজটি সাধারণত কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি। পোস্তগোলায় একটা নৌকা ছিল, যে নৌকাটা সুন্দরবন থেকে দস্যুদের কাছ থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব উদ্ধার করে এবং সেই নৌকাটি ঢাকায় নিয়ে এসে এই গুমের মানুষগুলোকে, যাদেরকে গুম করে রেখেছিল, তাদের হত্যাকাণ্ডে ব্যবহার করে। অর্থাৎ নদীর মাঝখানে নেওয়ার ক্ষেত্রে এই নৌকাটি ব্যবহার হয়েছে। এবং যখন নৌকায় কোনো ভিকটিমকে উঠানো হয় হত্যা করার উদ্দেশ্যে, তখন দেখা যায় ওই নৌকার চারদিকে র্যাব পাহারার ব্যবস্থা করে এবং অধিকাংশ জায়গায় স্পিড বোট থাকে যেটা চক্কর দিতে থাকে ওই নৌকার চারপাশে, যাতে ওর কাছাকাছি কেউ না আসতে পারে। এটি যেমন একটি ঘটনা। আর একটি ঘটনা হচ্ছে অনেককে তারা বলে ডেড বডিকে বলে প্যাকেট আর বন্দিকে বলে টার্গেট। অনেক সময় টার্গেট নিয়ে রওনা দেয় মাইক্রোবাসে, তারপরে দেখা যায় কোনো সেতুতে উঠে ব্রিজের 2 মুখ বন্ধ করে দেওয়া হয় যান চলাচল, এবং মাঝামাঝি জায়গায়, ব্রিজের মাঝামাঝি জায়গায় নিয়ে রাতের অন্ধকারে গুলি করে ডেড বডি ফেলে দেওয়া হয় নদীতে। কোনো ডেড বডি 2-4 দিন রাখে, হয়তো ফেলানোর লোক না পাওয়ার কারণে এটা ফ্রিজিং করে রাখে। তারপরে এই ডেড বডি নিয়ে গাজীপুর, টঙ্গী এইসব এলাকায় রেল লাইনের উপরে ফেলে দেয়। রেলগাড়ির আসার সময় হিসাব নিকাশ করে তারা এই ডেড বডিগুলি গভীর রাত্রে ফেলে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 7 আগস্ট গঠন করা হয় 5 সদস্যের গুম সংক্রান্ত তদন্ত কমিশন। এই কমিশনের কাছে গত 3 মাসে জমা পড়েছে 1676টি গুমের অভিযোগ,
যার মধ্যে 558 জনের অভিযোগ যাচাই বাছাই করে আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে গত শনিবার প্রধান উপদেষ্টার কাছে অন্তর্বর্তী প্রতিবেদন জমা দেয় গুম সংক্রান্ত তদন্ত কমিশন। বাংলা ভিশনের সঙ্গে একান্ত আলাপকালে তিনি তুলে ধরেছেন এসব ঘটনার তদন্তকালীন অভিজ্ঞতার কথা। জানিয়েছেন তদন্ত করতে গিয়ে দেশীয় বাহিনীর পাশাপাশি ভারতের বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনীরও সম্পৃক্ততা পাওয়া গেছে। আমরা এ পর্যন্ত 8 অথবা 9টি সিক্রেট সেল অনুসন্ধান করে পেয়েছি। এটা সংখ্যা অনেক বেশি যদি সারা বাংলাদেশে করা যায়। আমরা ইতিমধ্যে ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, এইখানে 9টি জায়গায় আমরা পরিদর্শন করেছি। এই ঢাকা শহরে আর অনেক জায়গা আছে যেটি আমাদের কাছে তথ্য আছে যেখানে এই ধরনের সেল আছে। এবং এই সেলগুলি বা এই ভয়াবহ নির্যাতন কেবলমাত্র র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব করেছে তা না, এটা সিটিটিসি করেছে, এটা ডিজিএফআই করেছে, ডিবি করেছে। আমরা তো আমাদের একটি রিপোর্টের একটি অংশে স্পষ্ট করে বলে দিয়েছি যে প্রথম হচ্ছে গুম। এখান থেকে আমরা এটাও পেয়েছি যে একটি সংস্থা গুম, মানে একটি বাহিনী গুম করছে, তাকে আবার আরেকটা বাহিনীর হাতে সোপর্দ করছে, তারা জিজ্ঞাসাবাদ করছে, তারপর আরেকটা বাহিনীর কাছে দিচ্ছে, তারা হত্যা করছে অথবা দীর্ঘদিন আটকিয়ে রাখছে, অথবা তাদের কাউকে ভারতে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং মানে বর্ডারে নিয়ে ইন্ডিয়ান এজেন্সির কাছে হস্তান্তর করছে। এবং তারপরে আমরা দেখছি যে তাদেরকে ভারতীয় কোনো কারাগারে আটক রাখা হচ্ছে, তাদের বিরুদ্ধে পাসপোর্টবিহীন অনুপ্রবেশের অভিযোগ করা হচ্ছে, অবৈধ অনুপ্রবেশে কারো বিরুদ্ধে জঙ্গি মামলা দিচ্ছে। এই জিনিসগুলো আমরা পাচ্ছি। তাতে খুবই স্পষ্ট যে বাংলাদেশের সালাউদ্দিন সাহেবের কেস আছে, তারপরে যে পিরোজপুরের একজন সাক্ষী ছিল যে সুখরঞ্জন বালি, তার কেসটা রয়েছে। এরকম আরো কিছু কেস রয়েছে যেগুলি দিয়ে খুব স্পষ্ট যে বাংলাদেশ এবং ভারত যৌথভাবে এই ধরনের বন্দি বিনিময়ে, মানে বন্দিকে বাংলাদেশি নাগরিককে ইন্ডিয়ায় পাঠিয়ে দিয়ে সেখানে আটক রাখা, এই ঘটনাগুলি ঘটেছে। বা ইন্ডিয়ার থেকে হ্যান্ডওভার করছে, রাস্তায় মেরে ফেলছে। এই সমস্ত কথা যারা এই সমস্ত ঘটনা দেখেছেন অথবা এই সমস্ত ঘটনার সাথে যুক্ত ছিলেন তাদের বক্তব্যে চলে এসছে। তদন্তে মাটির নিচে গুহাও পেয়েছেন জানিয়ে কমিশনের এই সদস্য তুলে ধরেন বিভিন্ন নির্যাতন কেন্দ্রের বর্ণনা। ইলেকট্রিক চেয়ার, যেই চেয়ার ঘূর্ণীয়মান, অর্থাৎ বন্দিকে বসিয়ে পায়ে বাঁধা হতো, হাতলের সাথে বাঁধা হতো, তারপর ইলেকট্রিক সুইচ অন করে দিলে ওইটা ঘুরতো এবং জোরে ঘুরতো, যাতে বন্দি বমি টমি করে মানে অজ্ঞান হয়ে যায়, চিৎকার দিতে দেয়। তারপরে প্লাস দিয়ে নখ উপড়িয়ে ফেলার কথা শুনেছি আমরা। আর চেয়ার আমরা দেখেছি, উদ্ধার করে দেখেছি। আমরা যে সমস্ত জায়গায় ইন্টারোগেশন, সেলের বাইরে যে সমস্ত ইন্টারোগেশনের রুম ছিল সেগুলি দেখেছি। সেখানে আমরা দেখেছি কিভাবে ইলেকট্রিক যন্ত্র বসিয়ে মানুষকে ছাদের সাথে ঝুলিয়ে দেওয়া হতো, সিলিংয়ের সাথে ঝুলিয়ে দেওয়া হতো, এবং সেই মেশিনটি চাপ দিলে আপনার ওই একটা থাকতো, প্ল্যাটফর্ম থাকতো, ওটার সাথে যখন হাত বাঁধা থাকতো বেঁধে দিত, প্ল্যাটফর্ম আস্তে আস্তে উপরে উঠতো, মানুষের ঝুলে থাকতো এবং তারপর নির্যাতন করা হতো। আমরা ইলেকট্রিক সব যেই জায়গাগুলিতে মেশিনটা বসানো হতো সেগুলো আমরা প্ল্যাটফর্ম